তোর মা একটা চোর। আমাদের বাড়ি থেকে সোনার গয়না চুরি করেছে। লজ্জা করে না চোরের ছেলে? আমার সামনে থেকে দূর হয়ে যা। ভয়ঙ্কর অপমান। তারপর যা হলো সবাই থমকে গেল। টাকা, কাগজের এই সামান্য টুকরোটা দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু মানুষ ভুলে যায় ভাগ্য আর সময়কে কখনো টাকা দিয়ে কেনা যায় না। আজ যাকে তোমার গোলাম মনে হচ্ছে, কাল হয়তো তাকেই সিংহাসনে দেখতে পাবে। মনে রাখবে, প্রতিটা রাত্রির শেষেই একটা নতুন সূর্যোদয় আসে। আজকের গল্প সেরকমই একটি ঘটনাকে কেন্দ্র করে। কি ঘটেছিল সেদিন, যখন কলেজের বার্ষিক অনুষ্ঠানের দিনে গরিব মেধাবী ছেলেটিকে সকলের সামনে তারই প্রিয় বান্ধবী চোরের ছেলে বলে অপমান করেছিল? চিৎকার করে বলেছিল, লজ্জা করে না চোরের ছেলে? তোর মা একটা চোর, আমাদের বাড়ি থেকে সোনার গয়না চুরি করেছে। আমার সামনে থেকে দূর হয়ে যা, তুই একটা চোরের ছেলে। এই চূড়ান্ত অপমানের পর ছেলেটি যা করেছিল তা আপনি কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। শহরের সবচেয়ে নামী কলেজ, ঢাকার ধানমন্ডির একটি সরকারি কলেজের গেটের সামনে আজ খুব ভিড়। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে, সবাই নিজের নিজের রেজাল্ট দেখতে ব্যস্ত। এই ভিড়ের মধ্যেই একটা ছেলে ভেতরে ঢুকল। আরিফ হাসান, পরনে নীল রঙের পুরনো জামা আর কালো রঙের একটা প্যান্ট, পিঠে একটা পুরনো ব্যাগ। কলেজে ঢুকতেই তার এক বন্ধু বলল, আজ রেজাল্ট আউট হয়েছে আরিফ, চল গিয়ে দেখে আসি। আরিফ তার সাথে কলেজের অফিস রুমের বাইরেটায় এসে দাঁড়াল। দেওয়ালে লিস্ট ঝুলছে, খুব ভিড়, সবাই নিজের নিজের রেজাল্ট দেখছে। আরিফ জানে তাকে নাম খুঁজতে হবে না, কারণ লিস্টের প্রথমের নামটাই তার হবে। তার নিজের মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স রয়েছে, যা তাকে সবার থেকে আলাদা করে দেয়। এমন সময় একটা বিরক্তিভরা গলার আওয়াজ তার কানে এলো, এক্সকিউজ মি, একটু সরে দাঁড়ান প্লিজ। আরিফ পিছনে ফিরে তাকাল। তার পেছনে দাঁড়িয়ে রয়েছে নিশাত রহমান, ঢাকার এক প্রভাবশালী ব্যবসায়ীর অহংকারী মেয়ে। সে তাচ্ছিল্যভরা সুরে বলল, আপনার নাম আদেও এই লিস্টে আছে তো, নাকি এমনি দাঁড়িয়ে ভিড় করছেন? আরিফ কিছু বলল না, শুধু এক পা সরে দাঁড়াল। তার চোখে কোনো রাগ নেই, শুধু নীরবতা। নিশাত মুখ ঘুরিয়ে লিস্টে নাম খুঁজতে লাগল। তার এক বান্ধবী পাশে এসে হাসতে হাসতে বলল, কি রে, রেজাল্ট দেখলি? আমাদের ক্লাসে এবার ফার্স্ট হয়েছে একটা ছেলে। আরিফ পাশেই দাঁড়িয়েছিল। মেয়েটি হঠাৎ তাকে দেখে বলে উঠল, আরে এই তো সেই, কংগ্রাচুলেশনস আরিফ, তুমি তো আমাদের গর্ব। নিশাতের চোখ বড় হয়ে গেল। সে বুঝতে পারল, একটু আগেই যাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, যার উপর রাগ দেখাচ্ছিল, সেই ছেলেটাই আসলে বোর্ডের টপার। নিশাত খুব অপ্রস্তুত গলায় বলল, আই এম সরি, আমি ঠিক বুঝতে পারিনি, ডোন্ট মাইন্ড। আরিফ শান্ত গলায় শুধু বলল, ইটস ওকে, নো প্রবলেম। তার গলায় কোনো অভিনয় নেই, কোনো অভিনয় নেই, শুধু সরল শান্ত একটা উত্তর। পরের দিন সকালবেলা কলেজের করিডরে আজ আর সেই ভিড় নেই, কিন্তু নিশাতের মনে এক অদ্ভুত তোলপাড়। গতকালের সেই নীল জামা পরা ছেলেটা আরিফ নিশাতের সমস্ত অহংকারে এক অদৃশ্য ফাটল ধরিয়ে দিয়েছে। ক্লাসরুমে ঢুকে নিশাত দেখল আরিফ জানালার ধারের বেঞ্চে বসে রয়েছে। বাইরের সকালের রোদ এসে পড়ছে তার মুখে। আরিফের পরনেও আজও সেই সাদামাঠা পোশাক, কিন্তু তার বসার ভঙ্গিতে এক রাজকীয় আভিজাত্য রয়েছে। ক্লাসের অন্য ছেলেরা যখন নিশাতের দৃষ্টি আকর্ষণ করার জন্য উচ্চস্বরে হাসাহাসি করছে, কেউ বা দামি ফোন দেখাচ্ছে, তখন আরিফ বইয়ের পাতায় মগ্ন। সে যেন এই কোলাহলের পৃথিবীর অংশ হয়েও তার থেকে সম্পূর্ণ আলাদা। নিশাত আজ তার দল ছেলে একটু পিছনের দিকের বেঞ্চে এসে বসল। সে আজ ক্লাস করতে আসেনি, এসেছে আরিফকে পড়তে। এমন সময় ক্লাসে প্রফেসর প্রবেশ করলেন। সবাই উঠে দাঁড়াল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো। প্রফেসর ব্ল্যাকবোর্ডে বড় বড় করে লিখলেন, ডিমান্ড ভার্সেস নিড। তারপর সবার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তোমরা কি বলতে পারবে মানুষের জীবনে অসুখীর মূল কারণ কি? অভাব নাকি অন্য কিছু? ক্লাসের সবচেয়ে ধনী ছাত্র রাশেদ খান হাত তুলে বলল, স্যার,
অভাবই মূল কারণ টাকা না থাকলে লাইফকে এনজয় করা যায় না, তাই ডিমান্ডও পূরণ হয় না, আর এটাই দুঃখের সবচেয়ে বড় কারণ। নিশাত ভাবল এটা তো স্বাভাবিক উত্তর, কিন্তু তার চোখ গেল জানালার ধারে। আরিফ চুপ করে বসে আছে, তার ঠোঁটের কোণে এক মৃদু হাসি। প্রফেসর আরিফের দিকে তাকালেন। আরিফ, তুমি কিছু বলবে? ফার্স্ট বয় হিসেবে তোমার কিছু মতামত আছে? আরিফ উঠে দাঁড়াল। তার গলার স্বর খুব নিচু কিন্তু স্পষ্ট। পুরো ক্লাস শান্ত হয়ে গেল। স্যার, অভাব মানুষকে কষ্ট দেয় ঠিকই, কিন্তু অসুখী করে না। মানুষকে অসুখী করে তার লোভ। চাহিদার কোনো শেষ নেই, কিন্তু প্রয়োজনের একটা সীমা আছে। যে নিজের সামান্য জগৎ নিয়ে সন্তুষ্ট থাকতে জানে, তাকে পৃথিবীর কোনো অভাব অসুখী করতে পারে না। আসল ধনী সে নয় যার অনেক টাকা আছে, আসল ধনী সে যার কম থেকেও কোনো অভিযোগ নেই। পুরো ক্লাস স্তব্ধ। প্রফেসর মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। কিন্তু সবথেকে বড় ঝড় উঠল নিশাথের মনে। সে এতকাল জেনে এসেছে টাকাই সব, কিন্তু আরিফের এই উত্তর তার ধারণাকে কিছুটা হলেও পাল্টে দিল। ক্লাস শেষ হতেই সবাই বেরিয়ে গেল। আরিফ তার বইপত্র গুছিয়ে ব্যাগে ভরছে। নিশাত নিজের অজান্তেই তার বেঞ্চের কাছে গিয়ে দাঁড়াল। আরিফ মুখ তুলে তাকাল, তার চোখে সেই শান্ত দৃষ্টি। আরিফ বলল, কিছু বলবেন? নিশাত আজ আর কালকের মতো উদ্ধত নয়, তার গলাটা একটু নরম। সে বলল, তোমার কথাগুলো খুব সুন্দর ছিল, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ কি এত সিম্পল আরিফ? টাকা ছাড়া কি সত্যিই ভালো থাকা যায়? আরিফ ব্যাগটা কাঁধে ফেলে একটু হাসল, তারপর শান্ত কণ্ঠে বলল, টাকা জীবনকে সহজ করে নিশাত, কিন্তু সুন্দর করে না। জীবনকে সুন্দর করে মানুষ আর তার ব্যবহার। এই কথাটা বলে আরিফ ধীর পায়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। নিশাত তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। সেদিন নিশাথের মনের ভেতর এক অনুভূতির জন্ম হল। সে এমন কারো কথা ভাবছে যার ব্যক্তিত্ব কোটি টাকার চেয়েও দামি। ঢাকার এক জরাজীর্ণ বস্তি এলাকায় থাকে আরিফ আর তার মা সালমা বেগম। সংসার চালাবার জন্য আরিফ একটা কম্পিউটার সেন্টারে পার্ট টাইম জব করে। এছাড়া সালমা বেগমও সারাদিন পরের বাড়িতে পরিচারিকার কাজ করেন। কোনো রকমে কষ্ট করে দুবেলা খাবার আর পোশাকটার জোগাড় হয়ে যায়। আরিফ প্রতি মাসে কিছু কিছু করে টাকা জমিয়ে একটা পুরনো ল্যাপটপ কিনেছে। সেখানে সে প্রতিদিন রাতে সিনেমা দেখে না, সে দেখে অ্যাডভান্সড পাইথন কোডিং, মেশিন লার্নিং, ব্লকচেইন টেকনোলজি। তার শিক্ষক কোনো নামী প্রফেশন নয়, তার শিক্ষক ইন্টারনেট। প্রতিদিন সে নিজেকে একটু একটু করে উন্নত করে। সে চায় এই দারিদ্রতার শৃঙ্খল থেকে তার মাকে এবং নিজেকে একদিন মুক্ত করতে। কয়েক মাস পরের ঘটনা। আজ কলেজে সেকেন্ড সেমিস্টারের প্র্যাকটিক্যাল জমা দেবার দিন। বাইরের থেকে করা এক্সটার্নাল এসেছেন। করিডোরে সবাই টেনশনে অপেক্ষা করছে। নিশাত একটা কোনায় দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। তার দামি অ্যাপল ল্যাপটপটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, কিছুতেই অন হচ্ছে না। এর মধ্যেই তার 6 মাসের পরিশ্রমের প্রজেক্ট রয়েছে, হাতে আছে সময় মাত্র 10 মিনিট। তার বন্ধুরা তাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কেউই ল্যাপটপ ঠিক করতে পারছে না। নিশাত ভাবল আজ সে নির্ঘাত ফেল করবে। এমন সময় আরিফ সেখান দিয়ে যাচ্ছিল। নিশাতকে দেখে সে থমকে দাঁড়াল। নিশাতের বিষণ্ণ মুখটা দেখে সে জিজ্ঞাসা করল, এনি প্রবলেম? নিশাত তৎক্ষণাৎ বলল, দেখো না আরিফ, আমার ল্যাপটপটা কাজ করছে না। আমার 6 মাসের প্রজেক্ট এই ল্যাপটপেই রয়েছে, আমি নির্ঘাত ফেল করে যাব। আরিফ বলল, আমাকে একবার দেখতে দাও। আরিফ ল্যাপটপটা হাতে নিয়ে কোনো কথা না বলে করিডোরের বেঞ্চে বসে পড়ল। তারপর ব্যাগ থেকে একটা লিনাক্স বুটেবল ড্রাইভ বের করে ল্যাপটপে ঢুকিয়ে দিল। তারপর দ্রুত কিবোর্ডে হাত চালাতে শুরু করল। তার চোখে মুখে স্থিরতা, আঙুলগুলো যেন পিয়ানোর মতো কিবোর্ডে খেলা করছে। নিশাত পাশেই দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল এই ছেলেটার হাতেই এখন তার জীবন মরণ। আরিফ বিড়বিড় করে বলল, বুট সেক্টর ঠিক আছে, ডিসপ্লে ড্রাইভার ক্র্যাশ করেছে, বাইপাস করতে হবে। মিনিট 3 পর হঠাৎ একটা বিপ করে শব্দ হলো। কালো স্ক্রিনে ভেসে উঠল অ্যাপেলের লোগো, তারপর ডেস্কটপ। নিশাথের প্রেজেন্টেশন ফাইলটা স্ক্রিনে জল করছে। আরিফ পেন ড্রাইভটা খুলে নিয়ে ল্যাপটপটা নিশাথের দিকে ঘুরিয়ে দিল। মৃদু হেসে বলল, নাও, তোমার ফাইল সেভড আছে, তবে পরীক্ষা শেষ হলে হার্ড ডিস্কটা একবার চেক করিয়ে নেবে। নিশাত অবাক হয়ে তাকিয়ে রইল। তার এত দামি ল্যাপটপ, যেটা কেউ ঠিক করতে পারছিল না, সেটাই এই সাধারণ ছেলেটা নিমেষে ঠিক করে দিল। আরিফ ল্যাপটপটা ফেরত দিয়ে বলল, বেস্ট অফ লাক। নিশাত লজ্জা ভরা কণ্ঠে বলল, থ্যাংক ইউ আরিফ, তুমি আজ আমাকে বাঁচিয়ে দিলে।
আরিফ চলে গেল। নিশাত এক দৃষ্টে তাকিয়ে রইল তার চলে যাওয়া পথের দিকে। আরিফের এই শান্ত স্বভাব আর বুদ্ধিমত্তা মুহূর্তের মধ্যেই নিশাতের মন জয় করে নিল। আর সেই মুহূর্তেই তার মনে আরিফের জন্য জন্ম হলো এক অদ্ভুত ভালো লাগা, যা পরবর্তীকালে ভালোবাসায় রূপান্তরিত হবে। এই ঘটনার পর থেকে নিশাতের মনে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল। যে একদিন আরিফকে তুচ্ছ করেছিল, আজ তার কাছেই আরিফের গুরুত্ব অপরিসীম। প্রতিদিনের ক্ষুদ্র ক্ষুদ্র আলাপ আর কথা বলার মধ্য দিয়ে তাদের হৃদয়ের ব্যবধান ধীরে ধীরে কমে আসতে লাগল। নিশাত ক্লাসে আরিফের পাশে গিয়ে বসত, কখনো কখনো এক দৃষ্টি তাকিয়ে থাকত তার দিকে। একসাথে টিফিন ভাগ করে খাওয়া, ক্যান্টিনে চায়ের অজুহাতে দীর্ঘক্ষণ গল্প করা, এই সমস্ত কিছুই বুঝিয়ে দিচ্ছিল তাদের মধ্যে কিছু একটা শুরু হয়েছে, যার নামই হয়তো ভালোবাসা। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে, ভাঙা দেওয়াল আর বড়লোকের খেয়াল, এই দুটোকেই কখনো বিশ্বাস করা যায় না। এর জলজান্ত উদাহরণ এর পরের ঘটনা। নিশাত আর আরিফ দুজন দুজনকে মন থেকে ভালোবাসলেও কেউ কখনো মুখ ফুটে প্রকাশ করেনি। কোথাও না কোথাও আরিফের মনে একটা অস্বস্তি কাজ করত, যখন সে দেখত নিশাত প্রতিদিন দামি গাড়িতে চেপে কলেজে আসে। তার চেহারা, পোশাক আশাক সবকিছুতেই যেন একটা বড়লোকী আভিজাত্য রয়েছে। নিশাথের পাশে নিজেকে কল্পনা করতে বড়ই বেমানান লাগত তার। কিন্তু নিশাথের সহজ সরল ব্যবহার আর ভালোবাসা তাকে গভীরভাবে আকৃষ্ট করত। একদিন আরিফ বাড়ি ফিরে দেখল তার মা সালমা বেগম চুপচাপ বসে রয়েছে, তার চোখগুলো জলে ভিজে গেছে। আরিফ মায়ের পাশে গিয়ে বসল, মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল, কি হয়েছে মা, তুমি কাঁদছ কেন? তার মা তড়িঘড়ি আঁচল দিয়ে চোখের জল মুছে বলল, না না, কিছু হয়নি তো। আরিফ চেপে ধরল, তুমি আমাকে কিছু লুকোচ্ছ মা, সত্যি করে বলো, কি হয়েছে? তার মা আর নিজেকে সামলাতে পারল না, কান্না ভেজা গলায় বলল, কাল থেকে আমাকে আর কাজে আসতে বারণ করেছে। আরিফ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু কেন মা? ওদের বাড়ি থেকে একটা সোনার চেইন হারিয়ে গেছে, ওরা ভাবছে আমি হয়তো চুরি করেছি। এই কথা শুনে আরিফের মুখ রাগে লাল হয়ে গেল। সে বলল, তোমাকে ওরা চোর অপবাদ দিয়েছে? আর কখনো কারো বাড়িতে কাজ করতে আমি তোমাকে দেব না মা, আমি যেমন করে হোক সংসার চালাবো, তোমাকে আর কাজ করতে হবে না। এই বলে সে তার মাকে জড়িয়ে ধরল। এই পৃথিবীতে গরিবের কোনো সম্মান নেই। চোর, ডাকাত, ছোটলোক, এই সমস্ত অপবাদগুলো যেন তাদের জন্যই তৈরি হয়েছে। কিছুদিন পরের ঘটনা। আজ কলেজে আরিফ একটু দেরিতে ক্লাসে ঢুকল। তার মুখ দেখে বোঝা যাচ্ছে তার মন ভালো নেই। নিশাত তাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে আরিফ, আজ কলেজে আসতে এত দেরি হলো? আমি ভাবলাম তুমি হয়তো আজ আর আসবে না। আরিফ নিচু গলায় বলল, আজ বাড়িতে একটু কাজ ছিল। কথায় কথায় নিশাত বলল, আচ্ছা আরিফ, তুমি আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে না? আমাকে পরিচয় করাবে না তোমার মায়ের সাথে? আরিফ উত্তর দিল, অবশ্যই, কেন করাবো না। কাল আমি মাকে নিয়ে মন্দিরে পুজো দিতে যাব, তারপর তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। নিশাত বলল, ও তাই নাকি, তাহলে তো খুব ভালো হবে। আমিও কাল মন্দিরে যাচ্ছি পুজো দিতে, কাল ওখানেই তাহলে তোমাদের সাথে দেখা হবে। আরিফ বলল, ঠিক আছে। পরের দিন সকালবেলা। নিশাত আজ খুব খুশি। সে আজ তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির মায়ের সাথে দেখা করবে। সে তার আলমারি থেকে একটা দামি সোনার আংটি বের করে পাশে রাখল, আরিফের মাকে উপহার দেবার জন্য। গাড়িতে চেপে যখন সে মন্দিরে পৌঁছল, তখন মন্দিরে ভিড় জমে গেছে। তার মনে তখন বসন্তের বাতাস। অন্যদিকে মন্দিরের চাতালে আরিফ আর তার মা সালমা বেগম বসে রয়েছেন। আজ আরিফ খুব উত্তেজিত। সে তার মাকে বলছে, মা, আজ তোমাকে এক বিশেষ বন্ধুর সাথে আলাপ করাবো। ও খুব ভালো মেয়ে, তোমাকে দেখার জন্য ও খুব বায়না ধরেছে। সালমা বেগম হাসি মুখে বললেন, তাই নাকি? আসুক, আমি আশীর্বাদ করে দেব। নিশাত ভিড় ঠেলে চাতালের দিকে এগিয়ে এলো। দূর থেকে সে আরিফকে দেখতে পেল। আরিফ তার মায়ের কাঁধে মাথা রেখে হাসছে। দৃশ্যটা দেখে নিশাতের চোখ জুড়িয়ে গেল। সে ভাবল, কতটা আদর থাকলে মানুষ এত সুখী হতে পারে। নিশাত পা বাড়াল, কিন্তু কয়েক পা এগোতেই সে থমকে গেল। মহিলাটি মুখ ঘোরালেন। নিশাতের বুকের ভেতরটা ধক করে উঠল। তার হাত থেকে পুজোর ফুলের ডালাটা মাটিতে পড়ে গেল। এ কি? এ তো সালমা পিসি। নিশাতের চোখের সামনে ভেসে উঠল প্রতিদিনের দৃশ্য। এই মহিলা তাদের বাড়ির এঁটো বাসন মাজছেন,
ঘর মোছেন, আর নিশাত বা তার মা সামান্য ভুলের জন্য ওনাকে বকাঝকা করছেন। কিছুদিন আগে তাদের বাড়ি থেকে একটা সোনার চেইন চুরি করার অপবাদ দিয়ে এই সালমা পিসিকেই কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আর আরিফ কিনা তার ছেলে। নিশাতের মাথাটা ভোঁ ভোঁ করে ঘুরতে লাগল। মুহূর্তের মধ্যে আরিফের প্রতি তার ভালোবাসা বদলে গেল ঘৃণায়। নিশাতের মনে হল আরিফ ইচ্ছে করেই তাকে অপমান করার জন্য, তার স্টেটাস নামানোর জন্য এই প্রেমের নাটক করেছে। তার মাথায় আগুন জ্বলে উঠল। সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। গটগট করে হেঁটে গিয়ে গাড়িতে উঠল। ড্রাইভারকে বলল, গাড়ি ঘোরাও, এক্ষুনি। অন্যদিকে আরিফ বারবার ঘড়ি দেখছে। তার মা জিজ্ঞাসা করলেন, এতক্ষণ হয়ে গেল, কই তোর বন্ধু তো এখনো এলো না? আরিফ নিজেও বুঝতে পারছে না কী কারণে নিশাত এত দেরি করছে। আরও কিছুক্ষণ অপেক্ষা করে আরিফ ভাবল, হয়তো নিশাত অন্য কোনো কাজে আটকে গেছে। সে তার মাকে বলল, চলো মা, আজ আর অপেক্ষা করে লাভ নেই, হয়তো ও অন্য কোনো কাজে আটকে গেছে। আরিফ মন খারাপ করে মায়ের সাথে বাড়ি ফিরল। সে জানত না নিশাত এসেছিল আর এক রাশ ঘৃণা নিয়ে ফিরে গেছে। পরের দিন কলেজে বার্ষিক অনুষ্ঠান। চারিদিকে রঙিন আলো আর ফুলে সাজানো। ছাত্রছাত্রীরা দারুণ সব পোশাক পরে এসেছে। আজ আরিফ একটা নীল রঙের জামা পরে এসেছে। তার হাতে একটা ছোট শালপাতার ঠোঙা। সকালবেলায় বেরোনোর সময় মা জোর করে তার হাতে দিয়ে বলেছে, এই প্রসাদ আর ফুলটা তোর ওই বন্ধুকে দিবি, বলবি মা পাঠিয়েছে। কলেজে ঢুকে আরিফ দেখল নিশাত অডিটোরিয়ামের বাইরে বন্ধুদের মাঝখানে দাঁড়িয়ে আছে। আজ তাকে অসম্ভব সুন্দরী লাগছে, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত কঠিনতা। বন্ধুরা হাসি ঠাট্টা করছে, কিন্তু নিশাত চুপ করে দাঁড়িয়ে। আরিফ পুজোর ফুল আর প্রসাদ হাতে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল তার দিকে। সামনে গিয়ে বলল, নিশাত, কাল তুমি এলে না কেন? আমি আর মা কতক্ষণ অপেক্ষা করলাম। নিশাতের চোখে তখন এক তীব্র ঘৃণা। আরিফ সেটা বুঝতে না পেরে হাতের ঠোঙাটা বাড়িয়ে দিল। এই নাও, মা তোমার জন্য প্রসাদ আর পুজোর ফুল পাঠিয়েছে। মা বলেছে। কথাটা শেষ হবার আগেই নিশাত সজোরে টান মেরে আরিফের হাত থেকে ঠোঙাটা ফেলে দিল। প্রসাদের মিষ্টি আর লাল জবা ফুলগুলো ধুলোয় ছড়িয়ে পড়ল। তারপর চিৎকার করে বলল, লজ্জা করে না চোরের ছেলে? বামন হয়ে চাঁদে হাত দিতে এসেছিস? তোর মা একটা চোর, আমাদের বাড়ির চাকরানি করতে এসেছে, সোনার হার চুরি করেছে। তোর সাহস হয় কি করে আমার সামনে আসার? পুরো কলেজ মুহূর্তের মধ্যে স্তব্ধ। গান থেমে গেল। সবাই গোল হয়ে দাঁড়িয়ে পড়ল। নিশাত বলল, চোরের ছেলে হয়ে তুই রাজকন্যার সাথে বন্ধুত্ব করতে এসেছিস? আরিফ হতভম্ব হয়ে গেল। নিশাত, কি বলছো তুমি? নিশাত বলল, ন্যাকামি করবি না আরিফ, একদম ন্যাকামি করবি না। তুই কি ভেবেছিলি আমি কোনোদিন জানব না তোর মা আমাদের বাড়ির চাকরানি? যে আমাদের বাড়ির এঁটো বাসন মাজে, বাথরুম পরিষ্কার করে, তুই তার ছেলে? তাছাড়া তোর মা একটা চোর, তোর শরীরে চোরের রক্ত বইছে। এবার আরিফ গর্জে উঠল। সে চিৎকার করে বলল, চুপ করো নিশাত, অনেকক্ষণ ধরে তোমার কথা শুনে যাচ্ছি, আর একটা কথাও নয়। আমাকে যা বলেছ সব সহ্য করেছি, কিন্তু আমার মায়ের ব্যাপারে আর একটা কথা বললে আমি ভুলে যাব তুমি একজন মেয়ে। এই বলে সে মাটি কেকে তার মায়ের দেওয়া ঠোঙাটা কুড়িয়ে নিল। তারপর নিশাতের দিকে তাকিয়ে বলল, এই অপমান আমি সারা জীবন মনে রাখব নিশাত। তবে তুমিও একটা কথা জেনে রাখো, সময় সব দিন সমান যায় না। আমার মা চোর নয়, সেটা প্রমাণ করার জন্য আমি দরকার হলে পুরো পৃথিবী উল্টে দেব। আরিফ আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। সে সেখান থেকে চলে গেল। তার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে যেন মাটি কেঁপে উঠছিল। পেছনে পড়ে রইল তার ভালোবাসা, তার কলেজ জীবন আর তার সরলতা। বাড়ি ফিরে আরিফ তার মাকে সব কথা খুলে বলল, আজ কলেজে তার সাথে কি ঘটেছে। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, মন খারাপ করিস না বাবা, এই দুনিয়াতে গরিবের কোনো সম্মান নেই, তোকে বড় হতে হবে, অনেক বড়। ভেঙে পড়লে চলবে না আরিফ, নিজেকে তৈরি কর। সেদিন সেই ছেলেটা তার মায়ের সামনে প্রতিজ্ঞা করেছিল, নিজের জীবনকে সে পাল্টাবেই। কলেজ ছেড়ে দেওয়ার পর আরিফ তার জমানো সামান্য কিছু টাকা দিয়ে একটা ছোট্ট দোকান ভাড়া নেয়। সেখান থেকেই শুরু হয় তার ব্যবসা জীবনের প্রথম যাত্রা। পুরনো ল্যাপটপ আর কম্পিউটার সারাইয়ের দোকান। তার হাতে এক অসাধারণ জাদু ছিল। যতই পুরনো হোক, যতই খারাপ থাকুক, আরিফের হাতের স্পর্শে সেগুলো যেন নতুনের মতো কাজ করত। অল্প কয়েকদিনের মধ্যেই দোকানে ভিড় জমতে শুরু করল। ধীরে ধীরে সে পুরনো সারাইয়ের পাশাপাশি নতুন জিনিসও বিক্রি করতে লাগল। আরিফ লক্ষ্য করত, বড় বড় সার্ভিস সেন্টারগুলো মাদারবোর্ডে একটু সমস্যা হলেই বলে মাদারবোর্ড পাল্টাতে হবে, যার খরচ প্রায় 10-12 হাজার টাকা। আরিফ সেই মাদারবোর্ডগুলোই চিপ লেভেলে রিপেয়ার করত।
করে দিত মাত্র 1000 থেকে 1500 টাকার মধ্যে। ফলে মুখে মুখে তার নাম ছড়িয়ে পড়ল চারিদিকে। গরিব ছাত্র থেকে শুরু করে ছোট্ট ব্যবসায়ীরা তার কাছে ভিড় জমাতে শুরু করল। সে পরিচিত হয়ে উঠল ল্যাপটপ ডাক্তার নামে। দীর্ঘদিন ব্যবসা করতে করতে তার মাথায় একটা আইডিয়াও এলো। সে পুরনো বাতিল ল্যাপটপগুলো সস্তা দামে কিনে নিত। তারপর নিজের কোডিং দক্ষতা দিয়ে একটা লাইটওয়েট অপারেটিং সিস্টেম তৈরি করল, যার নাম দিল স্কাই ওএস। এই অপারেটিং সিস্টেম 10 বছরের পুরনো ল্যাপটপেও ঝড়ের গতিতে চলত। আরিফ সেই বাতিল ল্যাপটপগুলো নতুন করে সাজিয়ে নিজের ওএস ইনস্টল করে মাত্র 5 থেকে 7,000 টাকায় গরিব ছাত্রছাত্রীদের কাছে বিক্রি করতে শুরু করল। যে ল্যাপটপ একসময় আবর্জনায় যেত, সেটাই হয়ে উঠল শিক্ষার হাতিয়ার। আরিফের এই রিফার্বিশড ল্যাপটপ মডেল বাজারে হিট হয়ে গেল। সরকার তার প্রজেক্টে মুগ্ধ হয়ে তাকে স্টার্টআপ বাংলাদেশ স্কিমের অধীনে 50 লক্ষ টাকার লোন দিল। আরিফ সেই টাকা দিয়ে একটা বড় শেড ভাড়া নিয়ে তার বস্তির বেকার বন্ধুদের টেকনিশিয়ান হিসেবে ট্রেনিং দিতে শুরু করল। শুরু হলো স্কাইটেক সলিউশনসের যাত্রা। হার্ডওয়্যার আর ল্যাপটপ বিক্রি করে আরিফ হয়তো কোটিপতি হয়েছিল ঠিকই, কিন্তু তার স্বপ্ন ছিল আরও অনেক বড়। পুরনো ল্যাপটপ সারাতে সারাতে আরিফ বুঝেছিল হার্ডওয়্যার ঠিক কখন খারাপ হয়। সে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৈরি করল একটি প্রেডিক্টিভ সফটওয়্যার। এই সফটওয়্যারটি যদি বড় বড় কোম্পানির সার্ভারে ইনস্টল থাকে, তাহলে কোনো পার্টস খারাপ হওয়ার 7 দিন আগেই জানিয়ে দেবে কোন পার্টসটি ক্র্যাশ করতে চলেছে। বড় আইটি কোম্পানি আর ব্যাংকগুলোর জন্য ডেটা লস মানে কোটি কোটি টাকার ক্ষতি। আরিফের এই সফটওয়্যার তাদের সেই ক্ষতি থেকে বাঁচিয়ে দিল। একটি আমেরিকান কোম্পানি এই এআই প্রযুক্তিটি লাইসেন্স করার জন্য $200 মিলিয়ন চুক্তি করল। মাত্র 5 বছরের মধ্যে গলির মোড়ের আরিফের রিপেয়ারিং সেন্টার পরিণত হল 54 তলা বিল্ডিংয়ে অবস্থিত স্কাইটেক গ্লোবালে। আজ আরিফের কোম্পানিতে প্রায় 5,000 কর্মচারী কাজ করে। সে আজ এশিয়ার অন্যতম সফল টেক আইকন। তার গ্যারেজে এখন অডি, মার্সিডিজ, বিএমডব্লিউ লাইন দিয়ে দাঁড়িয়ে। যেদিন তার পরিচয় ছিল চাকরের ছেলে, আজ তার বাড়িতেই কয়েকশো চাকর কাজ করে। অন্যদিকে নিশাত। কথায় আছে, পাপের ভাণ্ডার পূর্ণ হলে তা উপচে পড়তে সময় নেয় না। ইন্দ্রজিৎ রায়চৌধুরী অর্থাৎ নিশাতের বাবার সাম্রাজ্য আসলে ছিল বালির বাঁধ। দেখতে শক্ত, কিন্তু ভেতরে শুধুই 2 নম্বরই কারবারের জালিয়াতি। নকল ইলেকট্রনিক স্পেয়ার পার্টস আর নিষিদ্ধ পণ্যের চোরাকালান করে সে টাকার পাহাড় গড়েছিল। কিন্তু এক কাল রাত্রে পুলিশের সাইরেনের শব্দে সেই পাহাড় ধসে পড়ে। খবর আসে কাস্টমসে 1000 কোটি টাকার বেআইনি মাল ধরা পড়েছে। খবর পেয়ে পুলিশ যখন তাকে গ্রেপ্তার করতে আসে, সেই দিনই অপমান, ভয় আর লজ্জায় সে আত্মঘাতী হয়। রেখে যায় একরাশ কলঙ্ক আর পাহাড় প্রমাণ দেগা। বাবার চিতাভস্য জলে মিশতে না মিশতেই ব্যাংক আর পাওনাদারেরা শকুনের মতো নিশাতকে ঘিরে ধরে। আদালতের নির্দেশে বাজেয়াপ্ত হয় রায়চৌধুরী ভিলা। যে ঐশ্বর্যের অহংকারে নিশাত একদিন ধরাকে সরাজ্ঞান করত, সেই অহংকার আজ ধুলায় মিশে গেছে। সব সম্পত্তি ক্রোক, বাড়ি গাড়ি সবই এখন ব্যাংকের দখলে। নিশাত তার বিধবা মাকে নিয়ে এখন একটা ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছে। সব কিছু হারিয়ে আজ নিজেকে তার ভীষণ অনুতপ্ত মনে হচ্ছে। তার মনে পড়ছে আজ থেকে 6 বছর আগের একটা ঘটনা, যেদিন সে আরিফকে সবার সামনে চোরের ছেলে বলে অপমান করেছিল। তার মাকে চোর বলেছিল। কারণ সেই অপমানের কিছুদিন পরই নিশাতদের বাড়ি থেকে হারিয়ে যাওয়া সোনার হারটা আলমারির তলা থেকে উদ্ধার হয়েছিল। কিন্তু নিশাত এই সত্যটা কখনো আরিফকে জানায়নি, কারণ সে ভেবেছিল এই কথা জানালে তার অহংকারে আঁচ লাগবে। আজ হয়তো ভগবান তাকে এই অপরাধেরই শাস্তি দিচ্ছেন। স্বামীর মৃত্যু, হঠাৎ করে এসি ঘর ছেড়ে বস্তির ওই জরাজীর্ণ টিনের চালের ঘরে থাকা, এই ধাক্কা আর নিশাতের মা নিতে পারছিলেন না। দুশ্চিন্তা, অপমান আর অনাহারে তার শরীরটা ভেতর থেকে ভেঙে গিয়েছিল। গত 2 দিন ধরে তার শরীর একেবারেই ভালো যাচ্ছিল না। সেদিন দুপুরে রান্না করতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে নিশাতের মা পড়ে যান। তড়ঘড়ি তাকে এক বড় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা বলেন হার্ট অ্যাটাক হয়েছে, এক্ষুনি অপারেশন করতে হবে। ইমিডিয়েট 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা দিন। 2 লক্ষ টাকা? নিশাতের মাথা ঘুরে গেল। সে তো আজ একেবারেই নিঃস্ব। তার হাতে পড়ে আছে মাত্র 500 টাকার একটা নোট। সে দিশেহারা হয়ে পড়ে।
ডাক্তারদের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে। দয়া করুন ডাক্তারবাবু, আমার মাকে বাঁচান। আমার কাছে এখন এত টাকা নেই, কিন্তু অপারেশন না হলে আমার মা মারা যাবে। আপনার